আমরা এতদিন স্বাস্থ্য বাজেটকে দেখেছি বরাদ্দ হিসেবে, কিন্তু এখন দেখতে হবে ফলাফল হিসেবে। কারণ মানুষ বড় বাজেট চায় না, মানুষ চায় অসুস্থ হলে চিকিৎসা, মানুষ চায় বেড, মানুষ মেশিন কেনার খবর চায় না, মানুষ চায় সচল মেশিনটা, মানুষ স্বাস্থ্য কার্ডের ঘোষণা চায় না, মানুষ চায় খরচের ভয় ছাড়া চিকিৎসা। কোভিডকালে বাংলাদেশে ২০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছিল, মৃত্যু ছাড়িয়েছিল ২৯,৫০০। তখন অক্সিজেন, আইসিইউ, টেস্ট আর হাসপাতালের প্রায় সব কিছুর একটা ঘাটতি একই সঙ্গে চোখে পড়েছিল। আর এবার চলতি বছরে এসে আমরা দেখলাম হাম সংকট। যখন আমি এই কথা আপনাদের জানাচ্ছি তখন দেখা যাচ্ছে প্রায় ৭০০-র কাছাকাছি নিশ্চিত মৃত্যু। অর্থাৎ এই দুইটি সংকটই আমাদের সামনে যে বিষয়টি হাজির করলো তা হচ্ছে রোগ না, সমস্যা হলো প্রস্তুতির অভাব। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় বিশেষজ্ঞরা যে কথাটি বলছেন সেখানে মূলত ফোকাস করা গিয়েছে টিকা ব্যবস্থার দুর্বলতা, মাঠ পর্যায়ের নজরদারির ঘাটতি এবং দুর্যোগ এলে পুরো সিস্টেমের চাপ সহ্য করতে না পারা। এই চিত্র আমাদের আরও একটি জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখায়, আর তা হলো স্বাস্থ্য দুর্যোগ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মুখোশ খুলে দেয়। সংশ্লিষ্টরা এর সমাধান হিসেবে অনেকেই বলেন স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, বাজেট বাড়লেই কি মানুষের স্বাস্থ্য ভালো হবে? আমাদের অভিজ্ঞতা বলে বাজেট আর চিকিৎসা এক জিনিস না। বাজেটে কোটি কোটি টাকা লেখা মানেই হাসপাতালে ঔষধ পৌঁছে যাওয়া না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পাওয়া যাবে কিংবা আইসিইউ বেড, টিকা, অ্যাম্বুলেন্স, অক্সিজেন আর ল্যাব সার্ভিস মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, বিষয়টা এরকম না। এখানেই বাজেট এবং আমাদের সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়। ২০২৫-২৬ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ছিল প্রায় ৪১,৯০৮ কোটি টাকা। শুনতে বড় অঙ্ক, কিন্তু জিডিপির তুলনায় বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যয় এখনও ১% নিচে। আর এবার আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য স্বাস্থ্য খাতে ৪৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গেল অর্থ বছরে স্বাস্থ্য খাতের এডিপি ছিল ১৮,১৪৮ কোটি টাকা, আর এবার তা বেড়ে হয়েছে ৩৫,৫৩০ কোটি টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এই সংখ্যাটা শুনলে আপনাদের মনে হতে পারে, বাহ, এবার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে। এখানে ফাঁকিটা অন্য জায়গায়। আমরা টাকা বরাদ্দ করতে পারি, কিন্তু সেই টাকা মানুষের কাজে ঠিকঠাক লাগাতে পারি কি? আগের অর্থ বছরের প্রথম ১০ মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ বিভাগ তাদের বার্ষিক বরাদ্দের ১ কম খরচ করতে পেরেছে। মানে টাকা আছে কিন্তু খরচ করার সক্ষমতা নেই। এটা অনেকটা এমন যে আপনার বাসায় চাল আছে, ডাল আছে, বাজার আছে, কিন্তু রান্না করার লোক নেই কিংবা চুলায় আগুন নেই। আর এটাই সহজ ভাষায় স্বাস্থ্য খাতের ক্লাসিক গভর্নেন্স প্রবলেম। তাহলে নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে স্বাস্থ্য বাজেটের অর্থটা তাহলে কোথায় যায়? স্বাস্থ্য বাজেটের সাধারণত কয়েক জায়গায় এই অর্থটা যায়। এর একটা অংশ যায় হাসপাতালে, অর্থাৎ ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, কর্মকর্তা কর্মচারীর বেতন, বিদ্যুৎ, পানি এবং রক্ষণাবেক্ষণের খরচে। আরেকটা অংশ যায় ওষুধ, টিকা, রিএজেন্ট, টেস্ট কিট, স্যালাইন, অক্সিজেন, সার্জিক্যাল সামগ্রী, এই বিষয়গুলো কেনাকাটার জন্য। এরপর আরেকটা অংশ আছে মেশিনারিজ লাইক এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ল্যাব মেশিন এবং আইসিইউ মনিটরের মতো যন্ত্রপাতি কিনতে ব্যয় করা হয়। আর ভবন, হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, অ্যাম্বুলেন্স, ডিজিটাল রেকর্ড, নতুন প্রকল্পের মতো অবকাঠামো নির্মাণে যায় বাজেটের একটা বড় অংশ। খরচের খাতগুলো শুনতে সব দরকারি মনে হলো, বাজেট কোথায় যাচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বাজেট ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। আমরা প্রায়ই দেখি হাসপাতাল ভবন আছে কিন্তু ডাক্তার নেই। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু স্বাস্থ্যসেবা না, এটা ভবন। একটা হাসপাতালে মেশিন আছে কিন্তু টেকনিশিয়ান নেই, এই বিষয়টাও কিন্তু চিকিৎসা না, বরং একটা সাজানো শোরুম বলা যেতে পারে। আবার একটা হাসপাতালে ডাক্তার আছে কিন্তু ওষুধ নেই, এটা কি সরকারি সেবা? এটা বরং রোগীকে বেসরকারি ফার্মেসিতে বা বেসরকারি হাসপাতালে পাঠানোর একটা ব্যবস্থা বললে কি খুব ভুল বলা হবে? বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয় প্রক্রিয়াও একটা বড় সমস্যা। যে কাজ ১২ মাসে শেষ হওয়ার কথা সেটা অনেকটাই ১৮ মাস লেগে যায়। অর্থ ছাড়ের প্রক্রিয়া জটিল, প্রকল্প অনুমোদনে দেরি হয়, সরবরাহ ব্যবস্থায় সমন্বয় নেই, ফলে বাজেট থাকে কিন্তু হাসপাতালের বাস্তবতায় তার প্রতিফলন দেখা যায় না।
এছাড়াও গণমাধ্যম ও বিভিন্ন সরকারি তথ্য বলছে মোট অনুমোদিত ৪১,৮০৬টি পদের বিপরীতে ৯,৪০৭টি চিকিৎসকের পদ খালি রয়েছে। আর নার্সদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মোট অনুমোদিত ৪৯,৫০১টি নার্সিং পদের মধ্যে ৫,০৩২টি পদ এখনও শূন্য। স্বাস্থ্যকর্মীর ২৬,৫৪৪টি পদের বিপরীতে ৮,৭৮৪টি পদ খালি রয়েছে। তার মানে হলো স্বাস্থ্য খাতের সমস্যা শুধু কম বরাদ্দ না, সমস্যা হলো বরাদ্দের ব্যবহারের অদক্ষতা, পর্যাপ্ত জনবল না থাকা। ঠিক এই জায়গাটিতে আমার একটু ডক্টর সৈয়দ আব্দুল হামিদের একটা বক্তব্য মনে পড়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা করতে গেলে শুধু কত টাকা দেয়া হলো দেখলে হবে না, দেখতে হবে টাকাটা কতটা কার্যকরভাবে ব্যবহার হলো। কারণ অদক্ষ ব্যবস্থাপনার মধ্যে শুধু বরাদ্দ বাড়ালে কি হবে, অপচয় বাড়বে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায়ই বলে আমরা নতুন হাসপাতাল করব, নতুন মেডিকেল কলেজ করব, বিশেষায়িত হাসপাতাল করব। এসব শুনতে ভালো লাগে, আমরা খুশি হই যারা অন্তত ভোট দিয়ে ক্ষমতায় যাদেরকে নিয়ে এসেছে তাদের মুখ থেকে যখন এরকম কথা আসে। কিন্তু প্রশ্ন হলো, সেই হাসপাতালে ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান থাকবে তো? সেখানে ওষুধ পাওয়া যাবে? রোগী বিনা হয়রানিতে সেবা পাবে? শিশুরা টিকা পাবে? এসব না পেলে কিন্তু শুধু হাসপাতাল বাড়বে, স্বাস্থ্যসেবা বাড়বে না। নির্বাচনের ইশতেহারের বয়ানের মতো শুধু পরিকল্পনা হাজির হবে, কিন্তু তার কোনো বাস্তবায়ন থাকবে না। বাস্তবায়ন যে হয় না তার একটা বড় প্রমাণ কোভিডকাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক হোসেন দ্য পোস্টের সাথে আলাপে বলেছিলেন, স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তারা একটা কাজ শুরু করেছিলেন যে স্বাস্থ্যে দুর্যোগ আসলে সেটা কিভাবে ঠেকাবেন। সেই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সির স্ট্যান্ডিং অর্ডার কি হতে পারে? আমার কাছে একটা উদাহরণ ছিল যে ন্যাচারাল ডিজাস্টারে কিন্তু স্ট্যান্ডিং অর্ডার আছে। ন্যাচারাল ডিজাস্টার মোকাবেলা করার জন্য তাদের ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার NEOC মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা কিন্তু ২৪ ঘন্টা রান করা যায়। শুধু প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগ মন্ত্রণালয় কাজ করে না, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ 35টা মিনিস্ট্রি কাজ করে। কোন পদের লোক কি কাজ করবে, তার কতটুকু দায়িত্ব সব কিন্তু লেখা আছে, ওয়েবসাইটে পাবেন। স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার SOD। ঠিক অনুরূপভাবে আমি স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি SOPHE ড্রাফট করেছি। পুরোটা হয়নি, হয়তো আমি স্কেলেটন করেছি। এগুলো সরকার জানি না তার পৃষ্ঠা উল্টে দেখিয়েছে বলে মনে হয় না। এই জিনিসটা না করার কারণে এই যে তারা বলছে আমাদের এমার্জেন্সি না, আমরা সব নিয়ন্ত্রণে আছে। আবার এই যে শিশুগুলো মারা যাচ্ছে এখনও এই মে মাসে, এখন আপনি জিজ্ঞেস করেন সরকারকে জরুরি অবস্থা জারি করবেন কিনা স্বাস্থ্যে, না প্রয়োজন নেই, কেন আমাদের সব কিছু নিয়ন্ত্রণে আছে। আবার বলছে শিশুরা মারা যাচ্ছে নজিরবিহীনভাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আউট অফ পকেট কস্ট বা নিজের পকেটের খরচ। বাংলাদেশে মানুষ অসুস্থ হলে তাদের সবচেয়ে বড় ভয় রোগ না, কিন্তু সবচেয়ে বড় ভয় হলো খরচ কত হবে। অনেক পরিবার আমরা দেখি চিকিৎসার জন্য ঋণ করে, জমি বিক্রি করে দেয়, সঞ্চয় শেষ করে। সরকারি হাসপাতালেও যদি শুধু ওষুধ বাইরে থেকে কিনতে হয়, টেস্ট বাইরে থেকে করতে হয়, বেড না পেয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় সরকারি বাজেট মানুষের আর্থিক সুরক্ষা দিতে পারছে না। তাই স্বাস্থ্য বাজেটের আসল পরীক্ষা হলো এই বাজেট মানুষের পকেটের খরচ কতটা কমাচ্ছে বা আদতেই কমাচ্ছে কিনা। বাজেট যদি শুধু ভবন বানায় কিন্তু সেবা না দেয়, তাহলে তা মানুষের স্বাস্থ্য বদলায় না। তাহলে কি করলে বাজেট সত্যি মানুষের স্বাস্থ্য উন্নত করতে পারে? স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা বেশ কয়েকটি পদক্ষেপের কথা বারবার ঘুরে ফিরেই বলেন। প্রথমত, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। কারণ মানুষ অসুস্থ হওয়ার পর হাসপাতালের ফ্লোরে পড়ে থাকার আগে যদি রোগ ধরা যায়, তাহলে খরচ কমে, মৃত্যু কমে এবং হাসপাতালের চাপ কমে। দ্বিতীয়ত, ওষুধ, টিকা, রিয়েজেন্ট, টেস্ট কিট সরাসরি রোগীর কাজে লাগে এমন খাতে বরাদ্দ বাড়াতে হবে। তৃতীয়ত, তারা বলছেন বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। এরপরে চতুর্থত বলছেন প্রকিউরমেন্ট অর্থাৎ সরকারি ক্রয় প্রক্রিয়াকে সহজ করতে হবে। তারা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় বিষয়ক হেল্প ডেস্ক এবং মন্ত্রণালয়ের মধ্যে একটা কোঅর্ডিনেশন সেল দরকার। কারণ স্বাস্থ্য খাত একা কাজ করে না। ওষুধ আসে এক ডিপার্টমেন্ট থেকে, ভবন হয় আরেক ডিপার্টমেন্ট থেকে, যন্ত্রপাতি কেনা হয় অন্য জায়গা থেকে, অনুমোদন দেয় আরেক জায়গা, সবাই আলাদা আলাদা চলে, কিন্তু মাঝখানে রোগীকে অসহায়ভাবে পড়ে থাকতে দেখা যায়। সর্বশেষ যে পরামর্শটি দিচ্ছেন বিশেষজ্ঞরা, তারা বলছেন যে পরিবার কার্ড বা স্বাস্থ্য কার্ডের সঙ্গে যদি নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্যাকেজ যুক্ত করা যায়,
যেমন একটা পরিবার বছরে কত টাকার সেকেন্ডারি চিকিৎসা পাবে, জরুরি চিকিৎসায় কত সাপোর্ট পাবে, জটিল রোগে কত সহায়তা পাবে, এটা পরিষ্কার থাকলে মানুষ জানবে তার অধিকার কী। সরকারও জানবে ঠিক কোন এলাকায় কোন রোগে কত খরচ হচ্ছে এবং সেখানে তার ব্যবস্থাপনা কী হওয়া উচিত। সর্বোপরি বাজেটকে ফলাফল কেন্দ্রিক করতে হবে। আমরা এতদিন স্বাস্থ্য বাজেটকে দেখেছি বরাদ্দ হিসেবে, কিন্তু এখন দেখতে হবে ফলাফল হিসেবে। কারণ মানুষ বড় বাজেট চায় না, মানুষ চায় অসুস্থ হলে চিকিৎসা, মানুষ চায় বেড, মানুষ মেশিন কেনার খবর চায় না, মানুষ চায় সচল মেশিনটা, মানুষ স্বাস্থ্য কার্ডের ঘোষণা চায় না, মানুষ চায় খরচের ভয় ছাড়া চিকিৎসা। তাই প্রশ্ন শুধু স্বাস্থ্য খাতের টাকার বরাদ্দ না, আসল প্রশ্ন হলো এই টাকা কি মানুষের জীবন বাঁচাতে পারছে? এই টাকা কি রোগীর পকেটের খরচ কমাচ্ছে? এই টাকা কি দুর্যোগের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে? যদি উত্তর না হয় তাহলে বাজেট বড় হলেও স্বাস্থ্য খাত ছোটই থেকে যাবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।